আসসালামু আলাইকুম। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আবারও আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে একত্রিত হয়েছি। আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। তোমাদের ইতিমধ্যে বেশ কয়েকটি ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আমরা যুক্তিবিদ্যার বিভিন্ন শিক্ষকগণ ধারাবাহিকভাবে ক্লাস পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের যে আলোচনার বিষয়টি সেটি হচ্ছে সহানুমান, যেটি গত ক্লাসে শুরু হয়েছে আলোচনা। আজ আমি তোমাদের তারই ধারাবাহিকতায় আজকের আলোচনা, গত ক্লাসের ধারাবাহিকতায় আমার আজকের আলোচনা থাকবে। সুতরাং কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করব। যেহেতু আজকের আলোচনাটি একটু দীর্ঘ, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, কারণ আজ আমি তোমাদের পড়াবো সহানুমানের নিয়ম, এবং সহানুমানের যে নিয়ম আছে সেই নিয়মগুলো বোঝার জন্য একটু মনোযোগ দেওয়া প্রয়োজন। তোমাদের আশা করি আমার পরিচয়টি মনে আছে, তবুও আবারও তোমাদের সামনে আমার পরিচয়টি তুলে ধরছি। এখানে আমার পরিচয়টি দেখতে পাচ্ছ। আমি মোনারা বেগম, প্রভাষক, দর্শন বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। শিক্ষার্থী, তোমাদের আজকে আমি যুক্তিবিদ্যা প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায় একটি বিষয় নিয়ে আলোচনা করব। যুক্তিবিদ্যা প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায়ে চ্যাপ্টারটিতে যে শিরোনাম আছে সেই শিরোনামটি হচ্ছে অবরোহ অনুমান, ডিডাকটিভ ইনফারেন্স। আমি তোমাদের আলোচনার সুবিধার্থে দুটি বইয়ের ছবি রেখেছি এবং আশা করি ইতিমধ্যেই তোমরা বইগুলো সংগ্রহ করেছো। সব বই ভালো, আগেও বলেছি আবারও বলছি, তোমরা বই কিনে পড়াশোনা শুরু করো। শিক্ষার্থী, আমরা জেনেছি অনুমান দুই প্রকার, আরোহ, অবরোহ। আমাদের এই ৬ষ্ঠ অধ্যায় আছে অবরোহের আলোচনা। ইতিমধ্যে ক্লাসগুলোতে তোমরা জেনে গেছো অবরোহ অনুমান কত প্রকার, কি কি। এই বিষয়ে আমি ডিটেলস আলোচনা করব না। আজ আমি সরাসরি আলোচ্য বিষয়ে চলে যাব, অর্থাৎ আমি আজ পড়াবো তোমাদের সহানুমান নিয়ে, সিলোজিজম নিয়ে। অলরেডি সিলোজিজমের একটি ক্লাস তোমরা করে ফেলেছো। আমি তবুও আলোচনার স্বার্থে সহানুমান কি সেটি ছোট করে তোমাদেরকে একটু আলোচনা করে দিব, তারপর আমি সরাসরি সহানুমানের নিয়মে চলে যাব। শিক্ষার্থী, সহানুমানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিলোজিজম। বানানটি দেখো, SYOOGISM, সিলোজিজম। নতুন একটি শব্দ, তাই না? এই নতুন শব্দটি আজকের লেকচারের মাধ্যমেই শিখে ফেলো। সহানুমান এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিলোজিজম। সিলোজিজম কে ন্যায়ানুমানও বলা হয়। সিলোজিজম, সহানুমান এর সর্বপ্রথম আমরা আলোচনা দেখি কার আলোচনায়? যুক্তিবিদ এরিস্টটলের। দার্শনিক এরিস্টটল তার যুক্তিবিদ্যার আলোচনায় কিন্তু সর্বপ্রথম সহানুমানের আলোচনা আনেন। সহানুমানের সংজ্ঞাটি আমার বিশ্বাস তোমরা শিখে রেখেছো, কারণ গত ক্লাসে যেহেতু এটির আলোচনা হয়েছে, তবুও আমি সংজ্ঞাটি তোমাদের সামনে উপস্থাপন করছি। যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয় বাক্যকে ভিত্তি করে অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত অনুমিত হয়, তাকে সহানুমান বলা হয়। শিক্ষার্থী, একটু বিশ্লেষণ করি। আমরা জানি অবরোহ অনুমান দুই প্রকার, মাধ্যম, অমাধ্যম। মাধ্যম অনুমানের একটি প্রকার হচ্ছে সহানুমান। তাহলে শিক্ষার্থী, সহানুমান হচ্ছে একটি কি? মাধ্যম অবরোহ অনুমান। ঠিক আছে, এরপর আমরা কি জেনেছি যে পরস্পর সম্পর্কযুক্ত কয়টি আশ্রয় বাক্য থাকে? দুটি আশ্রয় বাক্য থাকবে। ঠিক আছে, একটি আশ্রয় বাক্যের সাথে অন্য একটি আশ্রয় বাক্যের সম্পর্ক থাকবে, এবং দুটি আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে কি হবে? অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত অনুমিত হবে, তাকে বলা হবে সহানুমান। তাহলে শিক্ষার্থী, আমরা জানলাম সহানুমানে আশ্রয় বাক্য কয়টি এবং সিদ্ধান্ত কয়টি, তাই না? আমাদের এই যে আলোচনার প্রেক্ষিতে আমরা জানলাম সহানুমানে আশ্রয় বাক্য থাকবে দুটি এবং সিদ্ধান্ত থাকবে একটি। তাহলে আমরা একটি উদাহরণ দিয়ে দেখি। যেমন প্রথম আশ্রয় বাক্য, সকল দার্শনিক হন যুক্তিবিদ। এটি হচ্ছে প্রধান আশ্রয় বাক্য। এবং তারপরের আশ্রয় বাক্যের উদাহরণটি দেখো, এরিস্টটল হন একজন দার্শনিক। এটি হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য, এবং এই দুটিকে ভিত্তি করে
এই দুটির উপর নির্ভর করে একটি অনিবার্যভাবে যে সিদ্ধান্ত অনুমিত হয়েছে সেটি কি? সুতরাং এরিস্টটল হন একজন যুক্তিবিদ। তাহলে আমরা সহানুমানের একটি উদাহরণ জানলাম এখানে। তাহলে শিক্ষার্থী, বিষয়টি কি খুব কঠিন মনে হচ্ছে? আমার মনে হয় না। তাহলে আমরা জানলাম সহানুমান হচ্ছে একটি মাধ্যম অবরোহ অনুমান, এবং এখানে থাকে কি? দুটি আশ্রয় বাক্য। এটি আমরা দেখেছি উদাহরণে, তাই না? এবং দুইটি আশ্রয় বাক্যকে ভিত্তি করে একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয়। তাহলে এই আলোচনার প্রেক্ষিতে এবার আমরা সহানুমানের নিয়ম জানব। অর্থাৎ সহানুমান যুক্তি গঠনের জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। সেই নিয়ম যদি লঙ্ঘন হয় তাহলে কি হবে? অনুপপত্তি ঘটবে। অনুপপত্তি কি ইতিমধ্যে তোমরা জেনে গেছো, তাই না? অনুপপত্তি হচ্ছে ভুল যুক্তি, অর্থাৎ সঠিক যুক্তির মতো করে আকারে সাজালে এই যুক্তি সঠিক হয় না। নিয়ম না মেনে চললে যুক্তি কি হয়ে যায়? অবৈধ হয়ে যায়। আর অবৈধ যুক্তি হচ্ছে অনুপপত্তি বা ফ্যালাসি। সহানুমানের নিয়মাবলী। প্রথম নিয়মটি দেখি। প্রত্যেক সহানুমানে কেবল 3টি পদ থাকবে। শিক্ষার্থী, পদকে আমরা জেনেছি তৃতীয় অধ্যায়ে। যুক্তিবাক্যে উদ্দেশ্য এবং বিধেয়রূপে ব্যবহৃত শব্দগুলোই হচ্ছে পদ। তাহলে সহানুমানে মধ্যে মোট 3টি বাক্য যুক্তি বাক্য থাকে, তাই না? তার মধ্যে পদ থাকবে 3টি। কি কি নামগুলো আমরা শিখে ফেলি। সহানুমানে প্রথমত থাকবে প্রধান পদ বা সাধ্য পদ, অর্থাৎ প্রথম যে পদটি সেটির নাম হচ্ছে প্রধান পদ, এর অপর একটি নাম হচ্ছে সাধ্য পদ। দ্বিতীয় পদটির নাম হচ্ছে অপ্রধান পদ বা পক্ষপদ। অপ্রধান পদ বা পক্ষপদ, অপ্রধান পদেরই আরেকটি নাম হচ্ছে পক্ষপদ। এবং আরেকটি পদ হচ্ছে মধ্যপদ বা হেতুপদ। অর্থাৎ প্রতিটি সহানুমানে 3টি পদ থাকবে, প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ। ঠিক আছে? তাহলে আমরা এটি আশা করি মনে রাখবো। আমরা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি কোন পদটিকে কোন নামে ডাকা হয়। দেখো, যে উদাহরণটি আমি একটু আগে দিয়েছি সেটি তোমাদের সামনে আবারও আনলাম। সকল দার্শনিক হন যুক্তিবিদ, এরিস্টটল হন একজন দার্শনিক, সুতরাং এরিস্টটল হন একজন যুক্তিবিদ। এই যে একটি সহানুমানের উদাহরণ, তাই না? এর মধ্যে প্রধান পদ কোনটি হবে? আমরা একটু নিয়মটি দেখি। দেখো, এখানে আমি রেখেছি প্রধান পদ সেটি হবে যেখানে সহানুমানের সিদ্ধান্ত যেখানে আছে সেই সিদ্ধান্তের বিধেয় পদ যেটি সেটি হবে প্রধান পদ। তাহলে সেই হিসেবে আমরা উদাহরণটি থেকে প্রধান পদটি নির্ণয় করি। তাহলে দেখো শিক্ষার্থী, এখানে সিদ্ধান্ত কোনটি? এরিস্টটল হন একজন যুক্তিবিদ। তাহলে সিদ্ধান্তের বিধেয় পদ, বিধেয় পদ হচ্ছে কোনটি? যুক্তিবিদ। তাহলে দেখতে পাচ্ছি সিদ্ধান্তের বিধেয় পদ হচ্ছে যুক্তিবিদ, এটি হচ্ছে প্রধান পদ। তাহলে সেটি সিদ্ধান্তের বিধেয় যেমন আছে, আশ্রয় বাক্যেও একটি জায়গা আছে, সেটি কি? এই যে দেখো। তাহলে এই পদটি হচ্ছে প্রধান পদ, যুক্তিবিদ। অপ্রধান পদ বলা হয় কোনটিকে? অপ্রধান পদ বলা হয় সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে। তাহলে শিক্ষার্থী, বিষয়টি নিশ্চয়ই মনে থাকবে। সিদ্ধান্তের বিধেয় পদ হচ্ছে প্রধান পদ, সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হচ্ছে অপ্রধান পদ। তাহলে আমরা জেনেছি যুক্তিবিদ যে পদটি আছে সেটি হচ্ছে এই যুক্তির প্রধান পদ। তাহলে আমরা সিদ্ধান্তের উদ্দেশ্য পদটি কি দেখতে পাচ্ছি? দেখো, সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হচ্ছে এরিস্টটল। তাহলে এরিস্টটল হচ্ছে অপ্রধান পদ। এবার আসো মধ্যপদ কি? মধ্যপদ হচ্ছে সেই পদ যেটি আশ্রয় বাক্যে থাকবে কিন্তু সিদ্ধান্তে থাকবে না। আমরা জানি সহানুমানে 2টি আশ্রয় বাক্য, তাই না? তাহলে 2টি আশ্রয় বাক্যে উপস্থিত থাকবে যে পদ কিন্তু সিদ্ধান্তে থাকবে না। আসো আমরা অ্যানালাইসিস করি। আমরা দেখতে পাচ্ছি যে সিদ্ধান্তের 2টি পদ হচ্ছে এরিস্টটল এবং যুক্তিবিদ, এবং এরিস্টটল হচ্ছে অপ্রধান পদ এবং যুক্তিবিদ হচ্ছে প্রধান পদ, এবং আশ্রয় বাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নেই। সেটি কোনটি? সেটি হচ্ছে শিক্ষার্থী দেখো দার্শনিক পদটি। তাহলে মধ্যপদ হচ্ছে এই যুক্তিতে দার্শনিক পদটি। তাহলে শিক্ষার্থী আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো কোনটি প্রধান পদ, কোনটি অপ্রধান পদ এবং কোনটি মধ্যপদ। তাহলে সহানুমানের নিয়মের প্রথম নিয়ম হচ্ছে প্রত্যেক সহানুমানে কেবল 3টি পদ থাকবে। এখন কথা হচ্ছে, যদি এই 3টি পদ না রেখে আমরা 3টি পদের বেশি পদ রাখি তাহলে কি হবে? তাহলে সহানুমান হবে না, সেটি অনুপপত্তি ঘটবে। বিষয়টি কেমন দেখো, আমি একটি উদাহরণের সাথে তোমাদের দেখাচ্ছি। দেখো, আরেকটি উদাহরণ রেখেছি। এখানেও 2টি আশ্রয় বাক্য আছে এবং 2টি আশ্রয় বাক্যকে ভিত্তি করে একটি সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে। মানুষ হয় এমন প্রাণী যারা মুরগি খায়, মুরগি হয় এমন প্রাণী যারা পোকা খায়, সুতরাং মানুষ হয় এমন প্রাণী যারা পোকা খায়। এই যে উদাহরণটি রেখেছি এটি দেখতে সহানুমানের
মতো করেই সাজানো, অর্থাৎ দুটি আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত অনুমিত হয়েছে। মনে হচ্ছে যে এখানে 3টি পদ আছে, আসলে এখানে ব্যবহার করা হয়েছে 4টি পদ, যার কারণে এটি সহানুমানের নিয়ম লঙ্ঘন করেছে, ফলে এখানে অনুপপত্তি ঘটেছে। আমরা দেখি এখানে 3টি পদের পরিবর্তে 4টি পদ কিভাবে হলো। আমরা দেখি প্রথম পদ, দেখো একটি মানুষ, মানুষ হচ্ছে প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে এমন প্রাণী যারা মুরগি খায়। তৃতীয় পদ হচ্ছে মুরগি। চতুর্থ পদ হচ্ছে এমন প্রাণী যারা পোকা খায়। তাহলে আমরা বলতে পারি সহানুমানে কেবল 3টি পদ থাকবে এবং 3টি পদের পরিবর্তে যদি 4টি পদ ব্যবহার করা হয় তাহলে কি হয় জানো? তাহলে এক ধরনের অনুপপত্তি ঘটে, সেটির নাম হচ্ছে চতুষ্পদী অনুপপত্তি। তাহলে শিক্ষার্থী, সহানুমানে 3টি পদের পরিবর্তে 4টি পদ ব্যবহার করলে যে অনুপপত্তি ঘটে সেটি হচ্ছে চতুষ্পদী অনুপপত্তি। এবারে শিক্ষার্থী, আমরা সহানুমানের দ্বিতীয় নিয়মটি দেখব। প্রত্যেক পদের সুনির্দিষ্ট অর্থ থাকবে, অর্থাৎ আমরা সহানুমানে মাত্রই জানলাম 3টি পদ থাকে, তাই না? প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদ। অর্থাৎ প্রধান পদের একটি নির্দিষ্ট অর্থ থাকবে, অপ্রধান পদের একটি নির্দিষ্ট অর্থ থাকবে এবং মধ্যপদের একটি নির্দিষ্ট অর্থ থাকবে। অর্থাৎ প্রধান পদ যদি দুইটি জায়গায় দুইটি বাক্যে দুই রকম অর্থ প্রকাশ করে তাহলে একটি অনুপপত্তি ঘটবে, সেটির নাম হচ্ছে দ্ব্যর্থক প্রধান পদজনিত অনুপপত্তি। আমরা দেখি উদাহরণটি, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো এখানে একটি যুক্তি রেখেছি, সহানুমানের যুক্তি। সকল অশিক্ষিত মানুষ হয় অন্ধ, রহিম হন একজন অশিক্ষিত মানুষ, সুতরাং রহিম হন অন্ধ। এই যে এটি এখানে কি ঘটেছে দেখো, এখানে প্রধান পদ কোনটি আমরা তো জানি, তাই না? দেখো প্রধান পদ হচ্ছে সিদ্ধান্তের বিধেয় এবং এখানে প্রধান পদ হচ্ছে অন্ধ, আশ্রয় বাক্যেও সেটি আছে। তাহলে প্রধান পদ অন্ধ, দেখো সিদ্ধান্তে যে অর্থ প্রকাশ করেছে অর্থাৎ রহিম হয় অন্ধ, কিন্তু সেটি আবার আশ্রয় বাক্যে একই অর্থে ব্যবহৃত হয়নি, অর্থাৎ সকল অশিক্ষিত মানুষ হয় অন্ধ, দুটি কিন্তু একই অর্থে ব্যবহৃত হয়নি। সেই জন্য সে কি করেছে, অর্থের দ্ব্যর্থকতা এখানে আমরা লক্ষ্য করতে পারছি। সেই জন্য এখানে যে অনুপপত্তি হয়েছে সেটি হয়েছে দ্ব্যর্থক প্রধান পদজনিত অনুপপত্তি। শিক্ষার্থী, একইভাবে অপ্রধান পদেরও যদি এরকম দ্ব্যর্থকতা দেখা যায় অর্থের ক্ষেত্রে, তাহলে কি হবে, একটি অনুপপত্তি ঘটবে, সেটি হচ্ছে কি দ্ব্যর্থক অপ্রধান পদজনিত অনুপপত্তি। তাহলে আমরা দেখি অপ্রধান পদের ক্ষেত্রে দ্ব্যর্থকতা হলে সেটি কেমন রূপ দাঁড়ায়। দেখো যুক্তিটি রেখেছি, কলসির পানি হয় ভালো, কলসির পানি হয় ঢাকা, সুতরাং ঢাকা হয় ভালো। এখানে আমরা জানি শিক্ষার্থী, একটু আগেই বলেছি অপ্রধান পদ কোনটি, সেটি হচ্ছে সিদ্ধান্তের উদ্দেশ্য। এখানে সিদ্ধান্তের উদ্দেশ্যটি আছে ঢাকা, আরেকটি জায়গায় ঢাকা আছে, সেটি কোথায়, এখানে কলসির পানি হয় ঢাকা, এটি অপ্রধান পদ। এখন দেখো শিক্ষার্থী, সিদ্ধান্তের ক্ষেত্রে ঢাকা হয় ভালো যে অর্থে ব্যবহার করা হচ্ছে, কলসির পানি হয় ঢাকা একই অর্থে ব্যবহার করা হচ্ছে না। তাহলে কি হয়েছে, অপ্রধান পদের ক্ষেত্রে দ্ব্যর্থকতা পরিলক্ষিত হচ্ছে। এই জন্য এখানে যে অনুপপত্তিটি ঘটেছে সেটি হচ্ছে দ্ব্যর্থক অপ্রধান পদজনিত অনুপপত্তি। এবারে মধ্যপদের ক্ষেত্রেও যদি এরকম দ্ব্যর্থকতা দেখা যায় তাহলে যে অনুপপত্তি ঘটে সেটির নাম হচ্ছে দ্ব্যর্থক মধ্যপদজনিত অনুপপত্তি। সেটিরও উদাহরণ তোমাদের সামনে রাখছি। দেখো, সকল বল হয় গোলাকার, সকল ধর্ম হয় বল, সকল ধর্ম হয় গোলাকার। দেখো আমরা জানি যে মধ্যপদ কোনটি, মধ্যপদ হচ্ছে যেটি দুটি আশ্রয় বাক্যে থাকবে কিন্তু সিদ্ধান্তে থাকবে না। সিদ্ধান্তের পদগুলো হচ্ছে ধর্ম এবং গোলাকার, এই দুটিকে বাদ দিয়ে যেই পদটি রয়েছে দুটি আশ্রয় বাক্যে সেটি কোনটি, সেটি হচ্ছে বল। এখন দেখো দুটি আশ্রয় বাক্যে এই পদটি রয়েছে, কিন্তু প্রথম আশ্রয় বাক্যে সকল বল হয় গোলাকার যে অর্থে বল পদটি ব্যবহৃত হয়েছে সেই একই অর্থে কিন্তু অপ্রধান আশ্রয় বাক্যে বল অর্থটি ব্যবহৃত হয়নি। অর্থাৎ অপ্রধান আশ্রয় বাক্যে বলা হচ্ছে সকল ধর্ম হয় বল। তাহলে দেখা যাচ্ছে যে মধ্যপদ দুটি আশ্রয় বাক্যে একই অর্থ প্রকাশ করেনি, অর্থাৎ দ্ব্যর্থকতা লক্ষ্য করা যাচ্ছে। এই জন্য এখানে যে অনুপপত্তিটি ঘটছে সেটি হচ্ছে দ্ব্যর্থক মধ্যপদজনিত অনুপপত্তি। সহানুমানের তৃতীয় নিয়মে বলা হয়েছে সহানুমানে কেবল 3টি যুক্তি বাক্য থাকবে। এটি তো আমরা প্রথমেই জেনেছি, তাই না? তাহলে আমরা আবারও প্রথম উদাহরণটি দেখি। সকল দার্শনিক হন যুক্তিবিদ, এরিস্টটল হন একজন দার্শনিক, সুতরাং এরিস্টটল হন একজন যুক্তিবিদ। এখানে থাকবে
তিনটি যুক্তি বাক্যের মধ্যে প্রথম যে যুক্তি বাক্য অর্থাৎ যেটিকে ভিত্তি করে আমরা সিদ্ধান্তে উপনীত হব সেটি হচ্ছে প্রধান আশ্রয় বাক্য এবং আরেকটি হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য এবং এই দুটি আশ্রয় বাক্যকে ভিত্তি করে অনিবার্যভাবে কি নিশ্চিত হবে, আমরা কি অনুমান করব, সেটি হচ্ছে সিদ্ধান্ত। এই বিষয়গুলো আমরা অনেক আগেই জেনেছি, তাই না? তাহলে সহানুমানে থাকবে তিনটি যুক্তি বাক্য এবং তিনটি যুক্তি বাক্যের মধ্যে প্রথম দুটি হচ্ছে আশ্রয় বাক্য এবং আশ্রয় বাক্য থেকে অনুমিত হবে সিদ্ধান্ত। এবারে আমরা চতুর্থ নিয়মটি দেখব। মধ্যপদকে উভয় আশ্রয় বাক্যে কমপক্ষে একবার ব্যাপ্য হতে হয়। শিক্ষার্থী, আমরা পদের ব্যাপ্যতার নিয়ম পড়েছিলাম, মনে পড়ে কি? আমি নিজেই কিন্তু পড়িয়েছিলাম তোমাদের, একটু কি দেখতে চাও? আমি একটু রিপিট করছি। শিক্ষার্থী, ছকটি আবারও তোমাদের সামনে উপস্থাপন করলাম। পদের ব্যাপ্তির নিয়ম ছোট করে যে সূত্রটি দিয়েছিলাম, ASEBINOP যুক্তিবিদ সুইনবার্নের দেওয়া সূত্রটি, অর্থাৎ এ যুক্তি বাক্য সার্বিক সদর্থক যুক্তি বাক্যের সাবজেক্ট হচ্ছে ব্যাপ্য, ই যুক্তি বাক্যের পদ অর্থাৎ সাবজেক্ট এবং প্রেডিকেট দুটি ব্যাপ্য, আই যুক্তি বাক্যের নান অর্থাৎ কোনটি ব্যাপ্য নয়, ও যুক্তি বাক্যের প্রেডিকেট হচ্ছে ব্যাপ্য অর্থাৎ বিধেয় ব্যাপ্য। শিক্ষার্থী, আমরা ব্যাপ্যতাটি আরেকটু দেখলাম। এই যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। ই যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ, বিধেয় পদ দুটি ব্যাপ্য। আই যুক্তি বাক্যের কোনটি ব্যাপ্য নয় অর্থাৎ দুটি অব্যাপ্য। ও যুক্তি বাক্যের বিধেয় পদ ব্যাপ্য এবং উদ্দেশ্য পদ অব্যাপ্য। ঠিক আছে, এখন আমরা আমাদের সহানুমানের নিয়মের আলোচনায় চলে যাই। ব্যাপ্যতার নিয়মটি একটু দেখে নিলাম। এবার যে নিয়মটি সহানুমানের নিয়মটি সেটি কি ছিল? 4 নম্বর নিয়মটি ছিল মধ্যপদকে উভয় আশ্রয় বাক্যে কমপক্ষে একবার ব্যাপ্য হতে হয়। অর্থাৎ মধ্যপদকে আমরা জেনে গেছি, আর ব্যাখ্যা করব না, এবং দুটি আশ্রয় বাক্যে একবার হলো ব্যাপ্য হতে হবে। দেখি আমরা একটি উদাহরণ দিয়ে বিষয়টি কেমন। যে সে উদাহরণটি এনেছি যে সকল দার্শনিক হন যুক্তিবিদ, এরিস্টটল হন একজন দার্শনিক, সুতরাং এরিস্টটল হন একজন যুক্তিবিদ। এখানে মধ্যপদ কোনটি? অর্থাৎ মধ্যপদ সেটি যেটি সিদ্ধান্তে নেই কিন্তু দুটি আশ্রয় বাক্যে আছে, আমরা জেনেছি, তাই না? তাহলে উভয় আশ্রয় বাক্যে কমপক্ষে একবার ব্যক্ত হতে হবে। প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য এই দুটির মধ্যে কমপক্ষে একবার ব্যাপ্য হতে হবে। মধ্যপদ কোনটি? দার্শনিক। এখানে দেখো যে প্রথম যে আশ্রয় বাক্যটি আছে সেটি হচ্ছে কি? সেটির উদ্দেশ্য পদ দার্শনিক, সেটি এ বচন। আমরা জেনেছি এ বচনের উদ্দেশ্য পদ হয় ব্যাপ্য। এখন আমরা এখানে দেখতে পাই যে এই বচনের উদ্দেশ্য পদ যেহেতু ব্যাপ্য, তাহলে সহানুমানের নিয়ম অনুযায়ী এখানে কি হয়েছে? এখানে প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদটি ব্যাপ্য হয়েছে। আমাদের নিয়মে ছিল মধ্যপদকে উভয় আশ্রয় বাক্যে কমপক্ষে একবার ব্যাপ্য হতে হয়। ঠিক আছে, এখন এটি আমরা দেখলাম, এটি এই যুক্তিটি সহানুমানের নিয়ম মেনে হয়েছে, এটি একটি বৈধ সহানুমান। কিন্তু যদি এই নিয়ম লঙ্ঘন হয়, অর্থাৎ কোনো একটি আশ্রয় বাক্যে মধ্যপদ ব্যাপ্য না হয়, তাহলে কিন্তু একটি অনুপপত্তি ঘটবে। আমরা উদাহরণ দিয়ে দেখি। যেমন এখানে প্রধান আশ্রয় বাক্য হচ্ছে সকল কাক হয় কালো, অপ্রধান আশ্রয় বাক্য হচ্ছে সকল কোকিল হয় কালো। এ থেকে আমরা সিদ্ধান্ত অনুমিত করলাম সকল কোকিল হয় কালো। এখন আমাদের কাজ হচ্ছে দুটি আশ্রয় বাক্য নিয়ে। দুটি আশ্রয় বাক্যের মধ্যে কি আছে? মধ্যপদ আছে, তাই না? তাহলে মধ্যপদটি নির্ণয় করো তো এখানে কোনটি? মধ্যপদ হচ্ছে যেটি সিদ্ধান্তে নেই, অর্থাৎ সিদ্ধান্তে নেই মধ্যপদ যেটি সেটি হচ্ছে কালো, তাই না? প্রথম আশ্রয় বাক্যটি হচ্ছে কি? সার্বিক সদর্থক বচন অর্থাৎ এ বচন, এবং এই বচনে আমরা জানি উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। দ্বিতীয় আশ্রয় বাক্যটিও এ বচন এবং আমাদের সিদ্ধান্তটিও হচ্ছে এ বচন। মধ্যপদটি আছে আশ্রয় বাক্যে এবং দুটি আশ্রয় বাক্য এ বচন। আমরা জানি, আমরা দেখেছি একটু আগেও যে এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, কিন্তু আমাদের মধ্যপদটি আছে দুটি বচনেরই বিধেয়তে অর্থাৎ কালো, তাই না? এবং আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কি হয়েছে? মধ্যপদ ব্যাপ্য হয়েছে? হয়নি, যেহেতু সার্বিক সদর্থক বচনের এ বচনের
বিধেয় পদ অব্যপ্য। তাহলে এটি কিন্তু একটি সহানুমানের নিয়ম অনুযায়ী সহানুমান যুক্তি গঠিত হয়নি, তাই এখানে একটি অনুপপত্তি ঘটেছে। যেহেতু দুটি আশ্রয় বাক্যেই মধ্যপদ অব্যপ্য হয়েছে, তাই এখানে যে অনুপপত্তি ঘটেছে সেটি হচ্ছে অব্যপ্য মধ্যপদ জনিত অনুপপত্তি। এবারে শিক্ষার্থী আমরা 5 নাম্বার নিয়মে চলে যাব। দেখো 5 নাম্বার নিয়মটি দেখো, সহানুমানে আশ্রয় বাক্যে যে পদ ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। আমরা ব্যাপ্যতার নিয়মটি কিন্তু দেখে নিয়েছি, ঠিক আছে? এবং আজকের আলোচনা বুঝতে গিয়ে যদি তোমাদের মনে হয় ব্যাপ্যতা ভুলে গেছো, তাহলে আবার একটু পড়ে নিবে। আর আমার লেকচারটি তো আছেই, তাহলে দেখে নিবে, ঠিক আছে? তাহলে আমি ছকটি দেখিয়েছি, সহজ সূত্র দেখিয়েছি, ASEBINOP, অর্থাৎ এ যুক্তি বাক্যে সার্বিক সদর্থক যুক্তি বাক্যের এস হচ্ছে ব্যাপ্য অর্থাৎ সাবজেক্ট ব্যাপ্য, ই যুক্তি বাক্যের সাবজেক্ট প্রেডিকেট দুটি ব্যাপ্য, আই যুক্তি বাক্যের এন বলা হয়েছে অর্থাৎ নান কোনটি ব্যাপ্য নয়, এবং ও যুক্তি বাক্যের প্রেডিকেট ব্যাপ্য অর্থাৎ বিধেয় পদ ব্যাপ্য, ঠিক আছে? এখন এখানে বলা হয়েছে যে সহানুমানে আমরা জানি যে দুটি আশ্রয় বাক্য থাকে, তাই না? এবং একটি সিদ্ধান্ত থাকে। দুটি আশ্রয় বাক্যের মধ্যে ব্যবহৃত পদ যদি ব্যাপ্য না হয় তাহলে কি হবে? সেই পদটি গিয়ে আবার সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। যদি করি তাহলে কি হবে? অনুপপত্তি ঘটবে। এখানে দেখো আমি তোমাদের জন্য উদাহরণ রেখেছি একটি যুক্তি, সকল মানুষ হয় জীব প্রধান আশ্রয় বাক্য, কোনো কুকুর নয় মানুষ অপ্রধান আশ্রয় বাক্য, ঠিক আছে? এবং সিদ্ধান্ত হচ্ছে সুতরাং কোনো কুকুর নয় জীব। এই যে যুক্তিটি রেখেছি এখানে দেখো সহানুমানের নিয়ম লঙ্ঘন হয়েছে। কিভাবে? প্রথম আশ্রয় বাক্যটি কেমন? এ যুক্তি বাক্য, এবং এ যুক্তি বাক্যের অব্যপ্য পদ কোনটি? সেটি হচ্ছে জীব, তাই না? কারণ আমরা জানি এই যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, তাহলে বিধেয় পদ অব্যপ্য, তাহলে জীব হচ্ছে একটি অব্যপ্য পদ, এবং ই যুক্তি বাক্য হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্যটি। এখানে কোনো কুকুর নয় মানুষ, আমরা জানি কি ই যুক্তি বাক্যের দুটি পদই হচ্ছে ব্যাপ্য। এখন কিন্তু আমাদের এখানে সমস্যাটা কোথায়? ই যুক্তি বাক্য হচ্ছে সিদ্ধান্তটিও, এখানে বলা হয়েছে সুতরাং কোনো কুকুর নয় জীব। এখানে তাহলে কি হবে? কুকুরও একটি ব্যাপ্য পদ, জীবও একটি ব্যাপ্য পদ, কারণ আমরা জানি ই যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় দুটি হচ্ছে ব্যাপ্য পদ। তাহলে সিদ্ধান্তে কি হয়েছে? দুটি পদই ব্যাপ্য হয়েছে। সিদ্ধান্তের ব্যাপ্য পদ কিন্তু যেটি এই যুক্তি বাক্যে ছিল অব্যাপ্য জীব, তাই না? সিদ্ধান্তে গিয়ে জীব পদটি ব্যাপ্য হয়ে গিয়েছে, দেখেছো? তাহলে এ যুক্তি বাক্যে জীব পদটি অব্যাপ্য অবস্থায় আছে, কিন্তু ই যুক্তি বাক্যে গিয়ে সেটি কি হয়ে গেছে? ব্যাপ্য হয়ে গেছে। তাহলে কি করা যাবে না? আশ্রয় বাক্যের অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। আবারও বলছি, এ যুক্তি বাক্যের বিধেয় পদ কিন্তু অব্যাপ্য হয়। এখানে আশ্রয় বাক্যের এই যুক্তি বাক্যের বিধেয় পদটি আছে জীব, সেটি একটি অব্যাপ্য পদ। আমরা সিদ্ধান্তে কি করে ফেলেছি? সিদ্ধান্তে সেটিকে ব্যাপ্য করে ফেলেছি। কিভাবে? কারণ ই যুক্তি বাক্য গঠন করার মাধ্যমে, কারণ ই যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় দুটি পদই ব্যাপ্য। তাহলে এখানে একটি অনুপপত্তি ঘটেছে। সেটি কি? সেটি হচ্ছে অবৈধ প্রধান পদ অনুপপত্তি, অর্থাৎ প্রধান পদের ক্ষেত্রে এখানে অনুপপত্তি ঘটেছে। এখন এটি যদি অপ্রধান পদের ক্ষেত্রে ঘটে তাহলে এটির রূপ কেমন হবে? দেখো, প্রধান আশ্রয় বাক্য সকল মানুষ হয় বুদ্ধিমান, অপ্রধান আশ্রয় বাক্য সকল মানুষ হয় দ্বিপদ জীব, সুতরাং সকল দ্বিপদ জীব হয় বুদ্ধিমান। এই যে যুক্তিটি এখানে দেখো, এখানে প্রথমটি হচ্ছে এই যুক্তি বাক্য, দ্বিতীয়টি এই যুক্তি বাক্য, তৃতীয়টিও এই যুক্তি বাক্য। শিক্ষার্থী, আমরা জানি এই যুক্তি বাক্যের কি হয়? উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় এবং বিধেয় পদ অব্যাপ্য হয়। তাহলে এই ক্ষেত্রে কি? অর্থাৎ সিদ্ধান্ত এবং আশ্রয় বাক্য সকল ক্ষেত্রে এটি কি? উদ্দেশ্য পদ হবে ব্যাপ্য, বিধেয় পদ হবে অব্যাপ্য। আমাদের নিয়মটি ছিল সহানুমানে আশ্রয় বাক্যে যে পদ ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এখানে আমরা দেখি কি হয়েছে। এখানে দেখো, দ্বিপদ জীব, এটি কি? এটি অপ্রধান পদ, ঠিক আছে? এবং অপ্রধান পদ কোনটি আমরা জানি? সেটি হচ্ছে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ, অর্থাৎ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ দ্বিপদ জীব, সেটি অপ্রধান পদটি কি হয়ে গেছে? যেটি আমাদের আশ্রয় বাক্যে ছিল কি? অব্যাপ্য হিসেবে, তাই না? যে দেখতে পাচ্ছি আমরা, যেহেতু এই যুক্তি বাক্যের বিধেয় পদ হয় অব্যাপ্য, সেই অর্থে এটি ছিল অব্যাপ্য, কিন্তু সেটি সিদ্ধান্তে এসে কি হয়ে গেছে? এই যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ হয়ে গেছে। আর
আমরা জানি এই যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ হয় ব্যাপ্য। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? আশ্রয় বাক্যের একটি অব্যাপ্য পদ সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে যে অনুপপত্তিটি ঘটবে সেটি হচ্ছে কি? অবৈধ অপ্রধান পদজনিত অনুপপত্তি। অর্থাৎ এখানে অপ্রধান পদটি আশ্রয় বাক্যে অব্যাপ্য থেকে সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেছে। তাহলে এটি একটি ভুল যুক্তি, অবৈধ যুক্তি। এবারে সহানুমানের নিয়মের ষষ্ঠ নিয়মটি দেখি। সহানুমানে দুটি আশ্রয় বাক্য নয়ার্থক হবে না। অর্থাৎ শিক্ষার্থী, আমরা তো জানি সহানুমানে আশ্রয় বাক্য থাকবে দুটি, কিন্তু দুটি আশ্রয় বাক্যই নয়ার্থক হতে পারবে না। ঠিক আছে? তাহলে বিষয়টি কেমন হবে? যদি নয়ার্থক আমরা আশ্রয় বাক্য দিয়ে সহানুমান গঠনের চেষ্টা করি তাহলে কিন্তু যুক্তিটি অবৈধ হবে। তাহলে আমরা উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি। দেখো, উদাহরণ রেখেছি। কোনো প্রাণী নয় নিখুঁত, প্রধান আশ্রয় বাক্য। কোনো মানুষ নয় নিখুঁত, অপ্রধান আশ্রয় বাক্য। সুতরাং কোনো মানুষ নয় প্রাণী। এখানে প্রথম যে আশ্রয় বাক্যটি সেটি হচ্ছে ই যুক্তি বাক্য, দ্বিতীয় আশ্রয় বাক্যটি ই যুক্তি বাক্য এবং সিদ্ধান্ত ই যুক্তি বাক্য। ঠিক আছে? তাহলে আমরা জানি ই যুক্তি বাক্য হচ্ছে সার্বিক নয়ার্থক যুক্তি বাক্য। তিনটি সার্বিক নয়ার্থক যুক্তি বাক্য। এবং এভাবে সার্বিক নয়ার্থক যুক্তি বাক্য কিংবা বিশেষ নয়ার্থক যুক্তি বাক্য যেটি হোক না কেন, নয়ার্থক যুক্তি বাক্য দ্বারা যদি আমরা সহানুমানের যুক্তি গঠন করতে চাই তাহলে কি হবে না? যুক্তিটি বৈধ হবে না, অবৈধ হয়ে যাবে। তাহলে এইভাবে আশ্রয় বাক্যকে যদি নয়ার্থক করি, অর্থাৎ দুটি আশ্রয় বাক্যই যদি নয়ার্থক হয় তাহলে একটি অনুপপত্তি ঘটবে। সেটির নাম হচ্ছে নয়ার্থক আশ্রয় বাক্য জনিত অনুপপত্তি। তাহলে শিক্ষার্থী, তোমাদের কি মনে থাকবে না যে সহানুমানের ক্ষেত্রে আমরা কি করতে পারবো না? একই সাথে দুটি আশ্রয় বাক্যকে নয়ার্থক করতে পারবো না। যদি নয়ার্থক করে ফেলি তাহলে কি হবে? নয়ার্থক আশ্রয় বাক্য জনিত অনুপপত্তি ঘটবে। এবারে আমরা 7 নাম্বার নিয়মটি শিখব। শিক্ষার্থী, তোমাদের কি মনে হচ্ছে আমি খুব ফাস্ট যাচ্ছি? আমি যদি ফাস্ট গিয়েও থাকি, একটু মনোযোগ দাও, বোঝার চেষ্টা করো। বুঝে নাও, বাড়িতে বইটি খুলে অবশ্যই পড়ে নিবে। তারপর আমার মনে হয় তোমাদের এটি আর অসুবিধা মনে হবে না। শিক্ষার্থী, 7 নাম্বার নিয়মটির কথা বলছিলাম। সহানুমানে দুটি আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্তটি সদর্থক হবে। ঠিক আছে? কারণ সহানুমানের আশ্রয় বাক্য যদি দুইটি সদর্থক হয় তার থেকে যে সিদ্ধান্ত নিশ্চিত হবে সেটি অবশ্যই সদর্থক হতে হবে, সেটি যেন নয়ার্থক না হয়ে যায়। আবার সিদ্ধান্ত সদর্থক হলে উভয় আশ্রয় বাক্য সদর্থকই হতে হবে, তাই না? অর্থাৎ মোট কথা হচ্ছে আমরা আশ্রয় বাক্য সদর্থক রাখলে সিদ্ধান্ত সদর্থক হবে, আবার সদর্থক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তখনই যখন আশ্রয় বাক্য সদর্থক হবে। মোট কথা হচ্ছে আশ্রয় বাক্য সিদ্ধান্ত সকল ক্ষেত্রে সদর্থক হলে সদর্থকই হতে হবে। এবার আমরা উদাহরণটি দেখি। যেমন, সকল দার্শনিক হন জ্ঞানী, সকল ভাববাদী হন দার্শনিক, সুতরাং সকল ভাববাদী হন জ্ঞানী। এই যে যুক্তিটি রেখেছি তিনটি এ যুক্তি বাক্য, অর্থাৎ সার্বিক সদর্থক যুক্তি বাক্য। তাহলে এটি নিয়ম অনুযায়ী হয়েছে, অর্থাৎ আশ্রয় বাক্য দুটি যেহেতু সদর্থক, সিদ্ধান্তটি অবশ্যই সদর্থক হয়েছে। অথবা বিপরীত ভাবে বলতে পারি, সিদ্ধান্তটি যেহেতু সদর্থক নিয়েছি তাই আমাদের আশ্রয় বাক্যগুলো অবশ্যই সদর্থক হতে হবে। এবারে 8 নাম্বার নিয়ম। দুটি বিশেষ আশ্রয় বাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। মানে কি? অর্থাৎ সহানুমানের ক্ষেত্রে আমরা দুটি বিশেষ আশ্রয় বাক্য গ্রহণ করতে পারবো না। অর্থাৎ দুটি বিশেষ আশ্রয় বাক্য নিলে সিদ্ধান্তটি অবৈধ হবে। ঠিক আছে? তাহলে এই নিয়মে যেটি বলতে চাচ্ছে সেটি হচ্ছে কি, সহানুমানের 8 নাম্বার নিয়মে আশ্রয় বাক্য সহানুমান গঠনের ক্ষেত্রে আশ্রয় বাক্য দুটি বিশেষ হতে পারবে না। ব্যাপারটি হচ্ছে এরকম। ঠিক আছে? আমরা দুটি বিশেষ আশ্রয় বাক্য থেকে সহানুমান গঠন করতে পারবো না, এটি বলতে চাচ্ছে। তাহলে আমরা উদাহরণ দিয়ে দেখি। দেখো, এখানে আমরা কি করেছি? দুটি বিশেষ আশ্রয় বাক্য রেখেছি। দুটি বিশেষ আশ্রয় বাক্য মানে আই বচন, বিশেষ সদর্থক বচন রেখেছি। কিছু মানুষ হয় চালাক, প্রধান আশ্রয় বাক্য আই বচন, এটি বিশেষ আশ্রয় বাক্য। দ্বিতীয় আশ্রয় বাক্যটি অর্থাৎ অপ্রধান আশ্রয় বাক্যটিও একটি আই বচন। কিছু হরিণ হয় চালাক, এটিও বিশেষ আশ্রয় বাক্য। তাহলে দুটি আশ্রয় বাক্য যখন বিশেষ হবে সেখান থেকে যে সিদ্ধান্ত অনুমিত হবে সেটি অবশ্যই সহানুমান হবে না এবং সেটি নিয়ম অনুযায়ী না হওয়ার কারণে অবৈধ হবে। দেখি সিদ্ধান্তটি কি অনুমিত হয়েছে? সিদ্ধান্ত অনুমিত হয়েছে, সুতরাং কিছু হরিণ হয় মানুষ। আমরা জানি
যে মধ্যপদকে উভয় আশ্রয় বাক্যের যে কোনো এক জায়গায় কি হতে হয়, ব্যাপ্য হতে হয়। আমরা এখানে মধ্যপদ কোনটি দেখি, মধ্যপদ হচ্ছে চালাক, এবং দুটি আশ্রয় বাক্যের একটি আশ্রয় বাক্যও কি হয়নি, মধ্যপদ ব্যাপ্য হয়নি। তাই এখানে যে অনুপপত্তিটি ঘটেছে সেটি হচ্ছে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি। এবং বিষয়টি প্রধান পদের ক্ষেত্রে প্রযোজ্য। প্রধান পদের ক্ষেত্রেও আমরা দেখব যে দুটি বিশেষ আশ্রয় বাক্য দ্বারা যুক্তি গঠন করলে অব্যাপ্য প্রধান পদজনিত অনুপপত্তিও ঘটে। যাই হোক শিক্ষার্থী, ওই উদাহরণগুলো আমি আর এখানে দিচ্ছি না, বইয়ে আছে, তোমরা শুধু 8 নাম্বার নিয়মে জেনে রাখো দুটি বিশেষ আশ্রয় বাক্য দিয়ে আমরা সহানুমান গঠন করতে পারবো না, যদি গঠন করি তাহলে অনুপপত্তি ঘটবে। 9 নাম্বার যে নিয়মটি আছে সেটি দেখি এখন। 9 নাম্বার নিয়মে আছে একটি আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত অবশ্যই বিশেষ হবে। একটু আগে আমরা দেখেছি তাই না, যে দুটি আশ্রয় বাক্য কি হতে পারবে না, বিশেষ হতে পারবে না। এবং যেহেতু দুটি আশ্রয় বাক্য বিশেষ হতে পারবে না, তাহলে এখানে লিখেছি দেখো, একটি আশ্রয় বাক্য বিশেষ হলে অপরটি সার্বিক হবে। কারণ এর আগের নিয়মেই দেখেছি দুটি আশ্রয় বাক্য একসাথেই বিশেষ হতে পারবে না। আর যদি দুটি আশ্রয় বাক্য বিশেষ না হয় তাহলে অবশ্যই একটি বিশেষ হলে অপরটি সার্বিক বচন হতেই হবে। এটি গেল আশ্রয় বাক্যের নিয়ম। এবং যদি আশ্রয় বাক্য বিশেষ হয়, একটি বিশেষ আশ্রয় বাক্য থাকে, তাহলে সিদ্ধান্তটিও অবশ্যই বিশেষ হবে, সেখানে সার্বিক আশ্রয় বাক্য হতে পারবে না। ঠিক আছে, এখন আমরা দেখি, উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবো। যেমন উদাহরণ রেখেছি, সকল মানুষ হয় বুদ্ধিমান, কিছু প্রাণী হয় মানুষ। এখানে সকল মানুষ হয় বুদ্ধিমান, এটি একটি এ বচন, অর্থাৎ সার্বিক বচন, সার্বিক সদর্থক বচন। কিন্তু অপ্রধান আশ্রয় বাক্যটি কিন্তু বিশেষ আই বচন, কিছু প্রাণী হয় মানুষ। যেহেতু আমরা আই বচন ব্যবহার করছি বিশেষ বচন, তাহলে অন্য যে আশ্রয় বাক্যটি আছে সেটি অবশ্যই সার্বিক হতে হবে, এবং এটি আমরা করেছি। এবং এই দুটি আশ্রয় বাক্যকে নির্ভর করে যে সিদ্ধান্ত অনুমিত হয়েছে সেটি কি হয়েছে, সেটি বিশেষ সদর্থক বচন হয়েছে, অর্থাৎ বিশেষ বচন হয়েছে। সুতরাং কিছু প্রাণী হয় বুদ্ধিমান, এটি একটি আই বচন। তাহলে এটি একটি নিয়ম অনুযায়ী সহানুমান গঠন করা হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই সহানুমানটি নিয়ম অনুযায়ী গঠিত হয়েছে, তাই না? সহানুমানের 10 নম্বর নিয়মে কি বলা হয়েছে আমরা দেখি। সহানুমানে প্রধান আশ্রয় বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য নয়োর্থক হলে কোনো বৈধ সিদ্ধান্ত অনুমিত হতে পারবে না। অর্থাৎ বৈধ সিদ্ধান্ত গঠন করতে হলে আমরা এটি করতে পারবো না যে প্রধান আশ্রয় বাক্যটি বিশেষ আছে কিন্তু অপ্রধান আশ্রয় বাক্যটি নয়োর্থক আছে। এই প্যাটার্নে আমরা যুক্তি গঠন করলে সেটি অবৈধ হবে। আমরা উদাহরণ দিয়ে দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো উদাহরণ রেখেছি, কিছু ছাত্র হয় জ্ঞানী। এটি কি বচন? এটি হচ্ছে আই বচন, অর্থাৎ বিশেষ। বলেছে নিয়মের মধ্যে যে প্রধান আশ্রয় বাক্যটি বিশেষ যদি হয় তাহলে অপ্রধান আশ্রয় বাক্যটি কি হতে পারবে না, নয়োর্থক হতে পারবে না। কিন্তু এই উদাহরণে দেখো ই বচন আছে, অর্থাৎ নয়োর্থক বচন, সার্বিক নয়োর্থক বচন, কোনো নির্বোধ নয় জ্ঞানী। এবং যদি এভাবে আমরা আশ্রয় বাক্য গঠন করে সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে সেটি অবৈধ হবে। দেখো আমরা এই যে আশ্রয় বাক্যটি, প্রধান আশ্রয় বাক্যটি বিশেষ করেছি এবং অপ্রধান আশ্রয় বাক্যটি কি করেছি, নয়োর্থক করেছি, করে আমরা সিদ্ধান্তে এসেছি। সিদ্ধান্ত হয়ে গেছে ও বচন, অর্থাৎ বিশেষ নয়োর্থক বচন। এবং সিদ্ধান্তে কি বলছি, সুতরাং কিছু নির্বোধ নয় জ্ঞানী। তাহলে এটি একটি অবৈধ যুক্তি হয়ে গেছে, কারণ আমরা নিয়ম ভঙ্গ করেছি। সহানুমানে প্রধান আশ্রয় বাক্যটি করেছি বিশেষ, অপ্রধান আশ্রয় বাক্যটি করেছি নয়োর্থক। এবং এই নিয়মে করার ফলে যে সিদ্ধান্ত অনুমিত হয়েছে সেটি হয়ে গেছে অবৈধ। এবং এই অবৈধ হওয়ার কারণে এটির একটি নাম আছে, সেটি হচ্ছে অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি ঘটেছে। তাহলে শিক্ষার্থী, আমরা এভাবে সহানুমান গঠন করব না যেখানে প্রধান আশ্রয় বাক্যটি বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্যটি নয়ার্থক হয়। ঠিক আছে শিক্ষার্থী, অনেকগুলো নিয়ম জেনেছি তাই না? আর একটু ধৈর্য ধরতে হবে। এবারে আমরা সহানুমানের নিয়মাবলীর শেষ নিয়মটি দেখব। সহানুমানে দুটি সার্বিক আশ্রয় বাক্য থেকে কোনো বিশেষ সিদ্ধান্ত অনুমিত হতে পারে না। এতক্ষণ পর্যন্ত যে সকল নিয়ম পড়েছি তার মধ্যে পড়েছি কি, সহানুমানে আশ্রয় বাক্য দুটি একসাথে বিশেষ হতে পারবে না। একটি আশ্রয় বাক্য কমপক্ষে সার্বিক হতে হবে এবং
দুটি আশ্রয় বাক্য সার্বিক হতে পারে, সেখানে সহানুমানের নিয়ম লঙ্ঘন হবে না। এবং আমরা এর মধ্যে এটিও জেনেছি যে আশ্রয় বাক্য একটি যদি বিশেষ হয় তাহলে অবশ্যই অপর আশ্রয় বাক্যটি সার্বিক হবে, এবং একটি আশ্রয় বাক্য বিশেষ থাকলে তার সিদ্ধান্ত হবে কি বিশেষ, সেটি সার্বিক হতে পারবে না। অর্থাৎ সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে তখন কোনোভাবেই ব্যাপক হতে পারবে না। কিন্তু যদি আমরা দুটি সার্বিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে কিন্তু বিশেষ সিদ্ধান্ত আমরা অনুমান করতে পারবো না। যদি করি তাহলে কি হবে, তাহলে অনুপপত্তি ঘটবে। উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে সকল গৃহে রক্ষিত প্রাণী হয় গৃহপালিত প্রাণী। এটি একটি কি, এটি একটি এ বচন, অর্থাৎ সার্বিক সদর্থক বচন। প্রধান আশ্রয় বাক্যটি সার্বিক বচন, ঠিক আছে। এবার অপ্রধান আশ্রয় বাক্যটি ই বচন আছে, কোনো বাঘ নয় গৃহপালিত প্রাণী। কিন্তু এর থেকে আমরা যে সিদ্ধান্ত অনুমিত করলাম সেটি হচ্ছে কি, কিছু বাঘ নয় গৃহপালিত প্রাণী, অর্থাৎ ও বচন, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে একটি বিশেষ নর্থক বচন। এভাবে যদি আমরা অনুমান করি তাহলে এটি সহানুমানের নিয়ম লঙ্ঘন করবে এবং নিয়ম লঙ্ঘনের কারণে সে অবৈধ হবে, অনুপপত্তি ঘটাবে, এবং সেই যে অনুপপত্তি ঘটাবে সেটির নাম হচ্ছে অস্তিত্ববাচক অনুপপত্তি। তাহলে শিক্ষার্থী, আমরা এই পর্যন্ত সহানুমানের নিয়মগুলো জানলাম, তাই না? আমরা একটু আবারও রিভিশন করি, কেমন? কারণ এতগুলো নিয়ম তোমাদের মনে নাও থাকতে পারে। আমি একটি একটি করে নিয়ম তোমাদের দেখাচ্ছি। সহানুমানের প্রথম নিয়মটি হচ্ছে প্রত্যেক সহানুমানে কেবল 3টি পদ থাকবে। সহানুমানের দ্বিতীয় নিয়মটি হচ্ছে প্রত্যেক পদের সুনির্দিষ্ট অর্থ থাকবে। সহানুমানের তৃতীয় নিয়মটি হচ্ছে সহানুমানে কেবল 3টি যুক্তি বাক্য থাকবে। সহানুমানের চতুর্থ নিয়মটি হচ্ছে মধ্যপদকে উভয় আশ্রয় বাক্যে কমপক্ষে একবার ব্যাপ্য হতে হবে। সহানুমানের পঞ্চম নিয়মটি হচ্ছে সহানুমানে আশ্রয় বাক্যে যে পদ ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। সহানুমানের ষষ্ঠ নিয়মটি হচ্ছে সহানুমানে দুটি আশ্রয় বাক্য নয়ার্থক হবে না। সহানুমানের সপ্তম নিয়মটি হচ্ছে সহানুমানে দুটি আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্তটি সদর্থক হবে, আবার সিদ্ধান্ত সদর্থক হলে উভয় আশ্রয় বাক্য সদর্থক হবে। সহানুমানের অষ্টম নিয়মটি হচ্ছে দুটি বিশেষ আশ্রয় বাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। সহানুমানের 9 নম্বর নিয়মটি হচ্ছে একটি আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত অবশ্যই বিশেষ হবে। একটি আশ্রয় বাক্য বিশেষ হলে অপর আশ্রয় বাক্যটি অবশ্যই সার্বিক হবে। সহানুমানের 10 নম্বর নিয়মটি হচ্ছে সহানুমানের প্রধান আশ্রয় বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য নয়ার্থক হলে কোনো বৈধ সিদ্ধান্ত অনুমিত হবে না। এবং সহানুমানের শেষ নিয়মটি 11 নম্বর নিয়ম যেটি জেনেছি সেটি হচ্ছে কি, সহানুমানের দুটি সার্বিক আশ্রয় বাক্য থেকে কোনো বিশেষ সিদ্ধান্ত অনুমিত হতে পারে না। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাসটি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তাও তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী, আজ আমরা পড়েছি সহানুমান কি, সহানুমানের সংজ্ঞাটি পড়েছি এবং আমরা আজকে সহানুমানের নিয়মগুলো পড়েছি। এবং সহানুমানের নিয়মের আলোচনায় আজ আমরা জেনেছি যে সহানুমানের নিয়ম লঙ্ঘন হলে কি কি অনুপপত্তি ঘটতে পারে। আমরা জেনেছি সহানুমানের প্রথম নিয়ম লঙ্ঘন করলে চতুষ্পদী অনুপপত্তি ঘটে। এছাড়াও আমরা জেনেছি অবৈধ মধ্যপদজনিত অনুপপত্তি সম্বন্ধে, অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি এবং অবৈধ অপ্রধান পদজনিত অনুপপত্তি সম্বন্ধে। যাই হোক শিক্ষার্থী, তোমাদের পরীক্ষায় যেভাবে আসে উদ্দীপক দেওয়া থাকে, তাই না? এবং উদ্দীপকে তোমাদের হয়তো যে কোনো একটি অনুপপত্তি দিয়ে রাখবে, হয়তো চতুষ্পদী অনুপপত্তিটি দিয়ে রাখবে, নাম দেওয়া থাকবে না। তোমাদেরকে বলা হবে যে অনুপপত্তিটি ঘটেছে সেটি কোন অনুপপত্তির নাম লিখো এবং সেটি কিভাবে ঘটেছে, কোন নিয়ম লঙ্ঘন করে ঘটেছে ব্যাখ্যা করো। নানানভাবে আসতে পারে, তবে মনে রাখবে তোমাদের যুক্তিবিদ্যা সহানুমান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয়। তাই সহানুমানকে খুব ভালো করে, সহানুমানের টপিকটি ভালো করে পড়বে, নিয়ম, বৈশিষ্ট্য, মধ্যপদ এই বিষয়গুলো খুব ভালো করে জানবে, ঠিক আছে? এবং সহানুমানের যে নিয়মগুলো পড়িয়েছি খুব ভালো করে শিখে নেবে। আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের রোল নাম্বারটি কমেন্ট বক্সে জানাবে এবং আবারও দেখা হবে কোনো এক অনলাইন ক্লাসে। এবং যদি শিক্ষা প্রতিষ্ঠান সচল হয় বরাবরের মতোই, তাহলে ইনশাআল্লাহ সরাসরি শ্রেণীকক্ষে পাঠদান করার সুযোগ পাবো। তোমরা ভালো থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবে, নিজের পরিবারের প্রতি যত্ন নিবে। তোমাদের সকলের
জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।